জিওপলিটিক্যাল সারফেসে ইরান ও আমেরিকা যুদ্ধের মাঝে আজকে যে খবর সামনে এলো তা কিন্তু নিঃসন্দেহে ইরানের জন্য স্বস্তির খবর নয়। সেখানে বলা হচ্ছে ইরানে প্রেসিডেন্টের থেকে ক্ষমতা সম্পূর্ণভাবে হস্তান্তর করা হয়েছে এবং ইরানের যে মিলিটারি আইআরজিসি তারা ইরানের ফুল কন্ট্রোল নিয়ে নিয়েছে। কোন প্রেক্ষাপটে এই ধরনের সিচুয়েশন তৈরি হলো আজকে ভিডিওতে সেটাই আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল একটা ইভেন্ট যেটা আজকে আমাদের সামনে এসছে। প্রথমত প্রেসিডেন্ট এই মুহূর্তে ইরানের যে স্ট্রাকচার যদি দেখেন, সেই প্রেসিডেন্টের ক্ষমতা এমনিতেই কম ছিল। ইরানের সুপ্রিম লিডার হলো ইরানের সব কিছুর ক্ষমতার অধিকারী। আপনারা যদি এই স্ট্রাকচারটা দেখেন তাহলে দেখবেন মাথার উপরে থাকে সুপ্রিম লিডার, তার নিচে গার্ডিয়ান কাউন্সিল, তারপরে ধাপে 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 প্রেসিডেন্ট এবং একাধিক ইলেকটেড পদাধিকারীরা থাকেন। কিন্তু আলটিমেটলি কারা ইলেকশন লড়তে পারবেন, ইলেকশনে জয়লাভ করলে তাদের কি ভূমিকা হবে, এমনকি কারা ইলেকশনে যারা যদি হেরেও যান তাদেরকে কি করা হবে, এই সমস্ত কিছু কিন্তু সিদ্ধান্ত এতদিন নিতেন সুপ্রিম লিডার। ইরানের যে টেলিভিশন আছে সেখানে কি সম্প্রচার করা হবে, ইরানের মিলিটারি ঠিক কিভাবে এগোবে, ইরানের নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রামের সিদ্ধান্ত, ইরানের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু সুপ্রিম লিডার এতদিন নিতেন। এবং সুপ্রিম লিডারের অবর্তমানে স্বাভাবিকভাবেই ইরানের প্রেসিডেন্ট হয়ে উঠেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে খবর সামনে আসছে সেখানে বলা হয়েছে যে এবার থেকে প্রেসিডেন্ট নয়, ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে ইরানের মিলিটারি আইআরজিসি। অর্থাৎ ইরানের স্ট্রাকচার সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে এবং এটা কিন্তু একটি সেনাবাহিনীর আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা সরকারের সঙ্গে সেনাবাহিনীর সংঘাত যা কিন্তু প্রকাশ্যে চলে এলো। অর্থাৎ পাকিস্তান যেভাবে সেনাবাহিনী দ্বারা কন্ট্রোলড একটি স্টেট, ইরানও কি সেই দিকে যাচ্ছে প্রশ্ন কিন্তু কালকে উঠতে শুরু করলো। আইআরজিসি শুধুমাত্র ইরানের মিলিটারি নয়, ইসলামিক রেভলিউশনারি যে গার্ড তারা কিন্তু ইরানের সমস্ত কনস্ট্রাকশনকে কন্ট্রোল করে, অয়েল ফেসিলিটিগুলোকে কন্ট্রোল করে, টেলিকম সার্ভিসকে কন্ট্রোল করে। অর্থাৎ গুরুত্বপূর্ণ যত ক্রিটিক্যাল এবং ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তারা কিন্তু এবার থেকে সেগুলোকেই কন্ট্রোল করবে। এবং বলা হচ্ছে এটি এই বাহিনী ইরানের পাওয়ারফুল আনইলেক্টেড ইনস্টিটিউশন, অর্থাৎ যারা ইলেক্টেড, যারা ইরানকে চালানোর দায়িত্ব নিয়ে মানুষের ভোটে ক্ষমতায় আসছিলেন বা এসেছিলেন, তারা কিন্তু ইরানকে চালাতে পারবে না। আইআরজিসি এখন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। হঠাৎ করে এই জিনিসটা কেন তৈরি হলো? দেখুন, ইরানে একটি পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে কে সিদ্ধান্ত নেবে সেটা সব থেকে বড় প্রশ্ন ছিল খামেনির মৃত্যুর পর। খামেনি কিন্তু দীর্ঘদিন ইরানকে ডমিনেট করেছেন এবং আয়াতুল্লাহ খামেনি কিন্তু ইরানের সুপ্রিম লিডার ছিল, ফলে তার অধিনায়কত্বে ইরান কিন্তু মিলিটারি কুয়ের সামনে পড়েনি সেভাবে কখনো। কিন্তু এবার মোস্তাফা খামেনি দায়িত্ব নেওয়ার পর মনে করা হচ্ছে সুপ্রিম লিডারের যে পজিশন সেটা একটু দুর্বল হয়ে গেছে। মোস্তাফা খামেনি দায়িত্ব নিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ এই স্ট্রাকচারটা তার কাছে অনেকটাই নতুন। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে, তাও আবার আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রের বিপক্ষে, তাই ডিসিশন মেকিং এবিলিটিওয়ালা কাউকে প্রয়োজন ছিল, যেখানে প্রেসিডেন্টও তার নিজস্ব যে মুনশিয়ানা দেখাতে পারছেন না। ফলে সব মিলিয়ে মিলিটারি এই ওয়ার অর্থাৎ যুদ্ধকে কোন দিকে যাবে সেইটা কিন্তু সিদ্ধান্ত নেবেন এবং তারাই এই ইরানকে এখন চালাবেন, এই ধরনের খবর কিন্তু সামনে এসছে। দেখুন, যুদ্ধ সিজফায়ার হোক বা না হোক, এই মুহূর্তে ইরানের মিলিটারিও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আশঙ্কিত। তাদের গোয়েন্দা প্রধান মৃত, তাদের সেনা প্রধান মৃত, তাদের সেনা দপ্তর সম্পূর্ণ শেষ, তাদের কমান্ড কন্ট্রোল রুম ধ্বংস হয়ে গেছে। তা সত্ত্বেও একটা যুদ্ধকে তারা এতদিন দীর্ঘায়িত করেছে এবং তাদের নিখুঁত স্ট্র্যাটেজিতে আমেরিকা কিন্তু আস্তে আস্তে পিছনে সরছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইরানের মিলিটারি কিছুটা আশঙ্কিত, কারণ তারা জানে তারা যদি এই যুদ্ধে হেরে যায় তাহলে তাদের পাওয়ার তাদের দেশেই আর থাকবে না। ফলে তারা কিন্তু এই যুদ্ধকে কোন দিকে নিয়ে যাওয়া হবে সেই কন্ট্রোলটা তাদের হাতে নিতে চাইছে। কারণ যেহেতু মোস্তাফা খামেনি সে অর্থে যুদ্ধের গতি প্রকৃতি সম্পর্কে অবগত নয়, তাই আলটিমেটলি মিলিটারির হাতেই সর্বোচ্চ ক্ষমতা থাকুক, এই ধরনের অনেক কিছুই কিন্তু মিলিটারি চেয়েছিল। আইআরজিসি এখন থেকে ইরানের সিকিউরিটি রিলেটেড সমস্ত সিদ্ধান্ত নেবে, মিলিটারি রিলেটেড একাধিক সিদ্ধান্ত নেবে
ইন্টারনাল স্টেবিলিটি কিভাবে ফেরানো যায় সেই সিদ্ধান্ত নেবে আইআরজিসি। অর্থাৎ ইরানের প্রেসিডেন্টের আর কোনো ভূমিকা থাকছে না, ইরানের সুপ্রিম লিডার সে অর্থে আর কার্যকরী কোনো ভূমিকা নিতে পারছেন। এবং সুপ্রিম লিডার এখন কোথায় তা স্বয়ং ডোনাল্ড ট্রাম্প প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। তিনি কি আহত, তিনি কি নিহত, তিনি কি রাশিয়ায় চিকিৎসাধীন, এই ধরনের একাধিক প্রশ্ন আন্তর্জাতিক স্তরে উঠতে শুরু করেছে, কারণ তার কোনো স্পিচ এখনো অব্দি সামনে আসেনি। পাশাপাশি এই সিদ্ধান্তের ফলে ইরানের যে সিভিলিয়ান গভর্নমেন্ট সরকার ইররেলিভেন্ট হয়ে গেল, অপ্রাসঙ্গিক হয়ে গেল। একটা দেশ যদি মিলিটারি দ্বারা চালিত হয় তাহলে সরকারের আর কোনো ভূমিকা থাকে না, অর্থাৎ কোনো কিছু এখন থেকে সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই সমস্ত কি পলিসি, অর্থাৎ ডিপ্লোম্যাটিক পলিসি এবং একটা দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নীতি নির্ধারক যে নিয়মগুলো মানতে হয় সেই সমস্ত পলিসিকে কন্ট্রোল করবে ইরানের মিলিটারি। এমনকি তারাই এখন সর্বোচ্চ অথরিটি, এবং এটাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে ইরানের রেজিম চেঞ্জের থেকে কোনো অংশে কম নয়। হয়তো সুপ্রিম লিডার বদলাচ্ছে না, হয়তো আমেরিকা এখানে রেজিম চেঞ্জ করে তাদের পছন্দাধীন কোনো ব্যক্তিকে বসাতে পারছে না, কিন্তু ইরানের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনাল একটা শিফট, পাওয়ার শিফট এখানে কিন্তু দেখা যাচ্ছে, যে একাধিক রিপোর্টে কিন্তু সামনে চলে এসছে। অর্থাৎ আইআরজিসি এখন থেকে সমস্ত গভর্নেন্স কে কন্ট্রোল করবে। এমনকি সুপ্রিম লিডারের যে ভূমিকা, কিছু ক্ষেত্রে সুপ্রিম লিডারের ভূমিকাটাকেও তারা কিন্তু কন্ট্রোল করতে চলেছে, যা একাধিক সংবাদপত্রে সামনে এসছে। এটাকে কি মিলিটারি কু বলা যায়? এক কথায় উত্তর যদি দিতে হয়, হ্যাঁ বলা যায়। আমরা বাংলাদেশে যখন এই ধরনের কু দেখেছি বা সংঘাত দেখেছি, তখন আমরা রাস্তায় গন্ডগোল, ট্যাঙ্কার, মিলিটারির সঙ্গে সাধারণ মানুষের সংঘাত, অনেক কিছু দেখেছি, কিন্তু এটাকে বলা হয় সফট মিলিটারি কু। অর্থাৎ যে খবর আন্তর্জাতিক স্তরের কাছে সামনে আসে না, যে লড়াই, দ্বন্দ্ব, ট্যাঙ্কার, গোলাগুলি, এই সংঘাত এড়িয়ে সফটলি কিভাবে ক্ষমতা দখল করা যায় তা কিন্তু ইরানের মিলিটারি এখানে দেখালো। এবং আলটিমেটলি দে আর দ্য ডিসিশন মেকার, যে এই যুদ্ধ কোন দিকে যাবে, এই যুদ্ধে সিজফায়ার হবে কিনা, এবং এরাই ঠিক করবে যে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি ইরান পরবর্তী দিনে এগোবে। অন্তত সে খবর সামনে এসছে। ইতিহাসে বহু উদাহরণ এরকম আছে, ফলে চমকে যাওয়ার মতো এখনো কোনো বিষয় হয়নি। ইসলামিক রাষ্ট্রগুলোতে এটা খুব সাধারণ একটি ব্যাপার। সব থেকে বড় উদাহরণ পাকিস্তান। পাকিস্তানে সিভিলিয়ান গভর্নমেন্ট আছে, তারা সিভিলিয়ান সেই গভর্নমেন্টকে ভোট দিয়ে ইলেক্ট করেছে, কিন্তু আলটিমেট পাওয়ার কার হাতে? আসিম মুনিরের হাতে। আসিম মুনির কিন্তু এখন শুধু মিলিটারি প্রধান তা নয়, এখন কিন্তু সে দেশের কার্যত সুপ্রিম লিডার। তিনি একাধিক ক্ষেত্রে শিল্ড পেয়েছেন, প্রোটেকশন পেয়েছেন, কনস্টিটিউশনাল একাধিক শিল্ড তাকে দেওয়া হয়েছে, যে কোনো অপরাধে তাকে জেলে ঢোকানো যাবে না। ফলে তিনি সুপ্রিম লিডারের চেয়ে কোনো অংশে কম নয়। অর্থাৎ সিভিলিয়ান গভর্নমেন্ট থাকা সত্ত্বেও একটা দেশ মিলিটারি কন্ট্রোল, তার সব থেকে বড় উদাহরণ আরো এক ইসলামিক রাষ্ট্র পাকিস্তান। ফলে ইরান সেই দিকেই যাচ্ছে কিনা আজকের দিনে কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো ইজিপ্ট। 2013 পর থেকে প্রেসিডেন্ট আছে, সরকারি আধিকারিকরা আছে, কিন্তু কন্ট্রোলড বাই মিলিটারি, সেনাপ্রধান। শুধু তাই নয়, মায়ানমার আপনারা জানেন সেনাপ্রধান জুনটা এখন তাদের সরকার চলছে সে দেশে। অর্থাৎ মিলিটারি কু ইরানে তৈরি হলো, এবং এমন একটা পরিস্থিতিতে এই পার্টিকুলার জিনিসটি সামনে এলো যা কিন্তু ইরানের ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এখন অনেক প্রশ্ন তুলতে পারেন, সত্যি কি প্রয়োজন ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে? কারণ যেভাবে ইরান আমেরিকাকে নাস্তানাবুদ করেছে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ছেড়ে পালিয়ে যেতে চাইছেন, ঠিক সেই অবস্থায় এই ধরনের খবর কি পশ্চিমা বিশ্বের কাছে স্বস্তিকর হতে পারে? কারণ একটা দেশ যখন অন্তর্দ্বন্দ্বে নিজেদের মধ্যে ঝুটঝামেলায় জড়িয়ে পড়ে, কাহিল হয়ে যায়, তখন বহির্বিশ্বের সঙ্গে কিভাবে ঝগড়াঝাটি করবে, ঝুটঝামেলা করবে, যুদ্ধ করবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে এই প্রেসিডেন্টের সঙ্গে কিন্তু ফোনে কথাবার্তা বলেছিলেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা বলেছিলেন তারা নিউক্লিয়ার এনরিচমেন্ট ভবিষ্যতেও করতে চায়, মেডিকেল আইসোটোপ বানানোর জন্য, ইলেকট্রিসিটি প্রোভাইড করার জন্য আমেরিকাকে সেটা মানতে হবে। পাশাপাশি রিজিওনাল বিভিন্ন দিক থেকে আমেরিকার প্রভাবকে কমাতে হবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী যখন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে লাগাতার কথা বলেছেন, ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর নিজে ইরানের একাধিক ডেভেলপমেন্ট ইস্যুতে তাদের ফরেন মিনিস্ট্রির সঙ্গে কথা বলেছেন, তখন এই ধরনের ঘটনা সামনে এলো, তা কিন্তু ইরানকে বিপাকে ফেলতেই পারে। যাই হোক, কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।